রান্নাঘরে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছি, মনটা বেশ খারাপ। আজ শুভ্র বড় খালামণি এসছেন। মহিলাটা দেখতে ঠিক স্টার জলসার দজ্জাল শাশুড়িদের মতো। সংসারে আগুন ধরানোর জন্য আমাদের সমাজে কিছু থার্ড পার্সন মানুষ আছে, উনি তাদেরই অন্তর্ভুক্ত। এখানে এসেও শুরু হয়ে গেছেন, কিন্তু মামুনির কাছে ঠিক পাত্তা পায়নি। আমার শাশুড়ি আবার বৌমাদের বিরুদ্ধে একটা কথাও শুনতে পারে না, আগেই বলে দিয়েছেন। ওরা আমার বৌমা নয়, আমার মেয়ে। দোষী হলেও আমার, আর গুণী হলেও আমার। আমার মেয়েদের সম্পর্কে অন্য কারো কাছ থেকে আমার জানতে হবে না, বড় আপা। কিন্তু বজ্জাত মহিলা বলে কথা, এত সহজে মানবে নাকি? এসেই আপুকে এক দফা ছেড়ে দিয়েছেন। আপুর অপরাধ, আপু ওনাকে পা ধরে সালাম না করে মুখে সালাম দিয়েছেন। তাতেই আমার বোন আনকালচার্ড হয়ে গেছে, তার নাকি শিক্ষা নেই। আপু বরাবরই চুপচাপ, বড়দের কথার পিঠে কথা কখনোই বলে না। তাই তো রান্নাঘরে এসে চোখের জল ফেলে চলেছে। আমারও খুব কান্না পাচ্ছে, ইচ্ছে করছে ওই মহিলার চুলে আগুন ধরিয়ে দিই, পুড়ে যাক সব। ওনার চায়ে চিনির বদলে হারপিক দিয়ে দেওয়া উচিত, মনটা পরিষ্কার হতো তাহলে। আমার সবচেয়ে খারাপ লেগেছে অব্র ভাইয়ার বিষয়টা। আপুকে এতগুলো কথা শোনানোর পরেও উনি একটা কথাও বললেন না। মানছি বড়দের রেসপেক্ট করেন, তাই বলে চোখের সামনে ওয়াইফকে অপমান করবে আর উনি তার প্রতিবাদ করবেন না? এটা তো রীতিমতো কাপুরুষতা। উনি জানেন ওনার স্ত্রী প্রেগনেন্ট, আর এও জানেন যে দিদার কথায় আপু নিচু হয়ে সালাম করেনি, তবু কিচ্ছুটি বলেননি। হায় রে পুরুষ জাতি! রাতে ঘুমোচ্ছিলাম, মাঝরাতের দিকে শুভ্র চিৎকারে ধরফড়িয়ে উঠলাম। উনি চুপচাপ বসে আছেন, ওনার শরীর অসম্ভব রকম কাঁপছে। কোনো দুঃস্বপ্ন দেখেছেন কি? তাড়াহুড়ো করে ওনার কাঁধে হাত রাখলাম। কি হয়েছে? ঠিক আছেন? কোনো দুঃস্বপ্ন? আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, তবে ওনার শরীরের কম্পনটা আরো বেশি করে ফিল করছিলাম আমি। ওনার হাড় যেন বেরিয়ে আসতে চাইছে। কি এমন হয়েছে যে উনি এতটা ভয় পেয়েছেন? কি হলো, এইভাবে কাঁপছেন কেন? কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছেন? তুমি যাবে না, ওর সাথে যাবে না। কোথায় যাব না? আর কার সাথে না যাওয়ার কথা বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। নীলি তোমাকে নিয়ে যাবে, ও তোমাকে আমার থেকে নিয়ে যাবে। তুমি কিছুতেই যাবে না ওর সাথে, কিছুতেই না। কি বলছেন এসব? নীলি আপু কোথা থেকে আসবে? আর আমাকেই বা কেন নিতে যাবে? আপনি জাস্ট স্বপ্ন দেখেছেন। না, ও বলেছে তুমি আমার থেকে ওকে বেশি ভালোবাসো, তোমাকে আমার থেকে কেড়ে নেবে ও, নিয়ে যাবে। আমি আবার একা হয়ে যাব। আপনি শান্ত হন প্লিজ। দেখুন নীলি আপু এখানে নেই, কেউ নেই এখানে, আমায় নিবে না কেউ। তো তুমি তো আমার রোদ, তাই না? ওর সাথে কেন যাবে? মোটেও যাবে না, একদম না। আমি যেতে দেব না, কিছুতেই না। আমি যাব না, আপনি একটু শান্ত হন। ও নিয়ে যাবে, নিয়ে যাবে তোমায়। কি করি আমি? কিভাবে আটকাবো তোমায়? কি করব, কি করব? উনি হন্তদন্ত হয়ে এদিক ওদিক খুঁজে বালিশের পাশে রাখা আমার ওড়নাটা নিয়ে ওনার হাতের সাথে আমার হাতটা শক্ত করে বেঁধে নিলেন। এখন আর যেতে পারবে না, ও আর নিতেই পারবে না। আমার রোদকে আমি কেন দেব? কিছুতেই দেব না, সবাইকে মেরে ফেলবো, তবুও নিতে দেব না। মাঝরাতে ওনার এমন পাগলামোতে আমি কি রিয়াকশন দেব বুঝতে পারছি না। টোটালি বাচ্চাদের মতো বিহেভ করছেন সে। কেউ নিবে না আমায়, কারো এত সাহস নেই। আপনি এমন পাগলামো বন্ধ করুন প্লিজ, নয়তো আমি চলেই যাব। না, যেও না প্লিজ, আমাকে রেখে যেও না। আমার কষ্ট হয় খুব। বলো, যাবে না? কখনো যাবে না? আমি যেতে দেব না। কথাগুলো বলেই বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে লাগলেন। ইস, কি একটা পরিস্থিতি! আমি ওনাকে শান্ত কি করে করব তাই বুঝতে পারছি না। ক্রমাগত ফুপিয়ে চলেছেন, সেই সাথে ঘেমে একাকার। আর এমনভাবে জড়িয়ে ধরে আছেন যেন এক্ষুনি দম ফুটো হয়ে মরে যাব। আর কিছু না ভেবে নিজেকে কোনো রকম ছাড়িয়ে বাম হাতে ওনার গলা জড়িয়ে ওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। উনি শান্ত হতেই ছেড়ে দিলাম। মুখের কি অবস্থা করেছেন! শুয়ে পড়ুন তো, ঘুমাবো, কাল কোচিংয়ে যেতে হবে। না না, কোথাও যাবে না তুমি, শুধু আমার সাথেই থাকবে, আর কোথাও যাবে না। শুভ্রর রোদ শুভ্রর কাছেই থাকবে। আচ্ছা, কোথাও যাব না, কিন্তু ঘুমোতে তো হবে, ঘুম পাচ্ছে তো। ঘুমালেও তুমি নিয়ে যাবে। নিবে না, শুয়ে পড়ুন তো। উনি আমার কথায় পাত্তা না দিয়ে আমায় নিয়ে বিছানা থেকে নামলেন। সোফার সব কুশন নিয়ে বিছানা এক পাশে রাখলেন। আলমারি থেকে বালিশ বের করে সেগুলোকে পাশে রেখে আমাকে শুইয়ে দিয়ে গায়ে ভালো করে কম্বল পেঁচিয়ে দিলেন। তারপর আমার অন্য পাশে নিজে শুয়ে আমার শক্ত করে জড়িয়ে নিলেন। আমি শুধু ওনার কাণ্ড দেখছি, সারাদিন নীলি নীলি করে ছেলেটা আমাকে সেই নীলির হাত থেকে বাঁচাতে এইসব বাঁচাবো করছে। ভাবা যায়! বালিশ আর কম্বল দিয়ে আমায় প্রোটেক্ট করার চেষ্টা, এটা বাচ্চা মনে হয় তো আর কি।
ওরা এসব পাগলামোতে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না, খুব ভালো করেই জানি সকাল হলেই সব ভুলে যাবেন, তবু কেমন একটা শান্তি শান্তি লাগছে আমার। সকালে ঘুম ভেঙে ওনাকে পাশে পেলাম না, হাতের ওড়নাটা খোলা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখি নিচে গল্পের আসর জমেছে। ডান সাইডের সোফায় মধ্যবয়স্ক দম্পতি আর তাদের পাশে সাহেল ভাইয়া বসে আছে। এই সকালে ওনাকে দেখে বেশ অবাক হলাম। সাহেল ভাইয়ার পাশের সোফায় শুভ্র বসে আছে, রিমোট হাতে ক্রমাগত চ্যানেল পাল্টাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে চরম বিরক্ত। আমি কাছে আসতেই সাহেল ভাইয়া বলে উঠলেন, মা বাবা, এই তো রোদ, ওর কথাই তোমাদের বলছে। বাহ, বেশ মিষ্টি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো। খুব মিষ্টি মেয়ে তো তুমি। মিষ্টি তো হবেই, আমাদের মেয়ে বলে কথা। তা ঠিক, তবে ভাইজান আজকে একটা আবদার নিয়ে এসেছি। আবদারটা কিন্তু রাখতেই হবে। কি আবদার সেটা তো বলুন ভাবি। আসলে কথাটা সাহেলের বিয়ের ব্যাপারে। বাহ, সাহেলের বিয়ে কবে? মেয়ের নাম কি? তার জন্যই তো তোমাদের কাছে আসা। মানে ঠিক বুঝলাম না। তোমার ভাগ্নি রোদকে সাহেলের বেশ পছন্দ। তোমরা রাজি থাকলে বিয়ের কথাটা পাকা করে যেত আর কি। ওনার কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। চারপাশে ভয়াবহ নিস্তব্ধতা, বাড়ির সবাই তো অবাক, কাজের লোকেরাও অবাক। এই প্রথম হয়তো শ্বশুরের কাছে কেউ তার পুত্রবধূর বিয়ের কথা বলছে। আমি আর চোখে শুভ্রর দিকে তাকালাম। সে আগের মতোই চুপচাপ বসে রিমোট নিয়ে গুতোগুতি করছেন, যেন ব্যাপারটাই তিনি মোটেও বিস্মিত নন। কিন্তু মামু ব্যাপারটা হজম করতে পারলেন না। হোয়াট? কি বলছো? ইম্পসিবল। হোয়াট? কি বলছো? ইম্পসিবল? ভাইজান এভাবে বলছেন কেন? সাহেলের মধ্যে কি কোনো সমস্যা আছে যার কারণে আপনি মানা করছেন? না, সাহেলের মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম যা আছে তাও কম কিছু নয়। মানে ঠিক বুঝলাম না। রোদ ম্যারিড, একটা ম্যারিড মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, ব্যাপারটা খুব অস্বস্তির, তাই নয় কি? মামুর মুখে রোদ ম্যারিড কথাটা শুনে ওনাদের তিনজনের মুখটাই ফ্যাকাশে হয়ে গেল। এমন কিছু হবে ভাবেনি তারা। রোদ ম্যারিড? তাহলে শুভ্র, তুই বা রোদ কেউ কিছু বলিসনি কেন? সাহেলের প্রশ্নে শুভ্র একটু নড়ে চড়ে বসলো। রিমোটের ব্যাটারি চেক করতে করতে খুব স্বাভাবিক গলায় বলে উঠলো, তুই তো জিজ্ঞেস করিস নে যে রোদ বিবাহিত কিনা, করেছিলে কি? সত্যি তো সাহেল তো এমন কোনো প্রশ্ন শুভ্রকে করেনি, তাই বলে কি শুভ্র বলা উচিত ছিল না? তাহলে ওর হাজবেন্ড কোথায়? রোদ ওর হাজবেন্ডের সাথে কেন থাকে না? এনি প্রবলেম? কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি আবারও আমার সামনে এসে দাঁড়ালেন। রোদ, তুমি যদি রাজি থাকো, আমি তোমায় এভাবেই বিয়ে করব। তোমার হাজবেন্ডের সাথে কথা বলে ডিভোর্স নেওয়ার দায়িত্ব আমার। তুমি রাজি তো? আমার এবার কান্না পাচ্ছে। একটা মেয়ের জন্য একটা এটা নিঃসন্দেহে অপমানজনক। নিজের হাজবেন্ডের সামনে কেউ আমায় বিয়ের প্রস্তাব দিচ্ছে আর উনি চুপ করে বসে আছেন। এসবের মানেটা কি? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, চোখ থেকে যেন যে কোনো সময় জল গড়িয়ে পড়বে আমার। ঠিক তখনই শুভ্র মুখ খুললেন। কিন্তু আমি রাজি নই। তুই রাজি নোস মানে? আর তুই রাজি না হওয়ার কারণ কি আছে? এটা আমার, রোদ আর ওর হাজবেন্ডের ব্যাপার। সেটাই তো, হাজব্যান্ড হিসেবে আমাকেও তো রাজি হতে হবে নাকি? হাজবেন্ড হিসেবে মানে বুঝলাম না। তোর পাশে যে দাঁড়িয়ে আছে তার নাম কি জানিস? মিসেস নওশিন আবরার রোদেলা, অর্থাৎ আবরার আহমেদ শুভ্রর ওয়াইফ। এখন বুঝতে পারছিস হোয়াট আই এম সেইং? শুভ্রর কথায় সাহেল ভাই চরম শকড। এমন কিছু শোনার আশা হয়তো উনি কোনো কালেই করেননি। নিজেকে কোনো রকম সামনে নিয়ে বলে উঠলেন, তাহলে সেদিন যে বলি রোদ তোর ফুপির মেয়ে, আর রোদের তোকে ভাইয়া ডাকার কারণটা বা কি? কেন? ফুপির মেয়ের কি বউ হতে পারে না? আমার ভাইও ফুপির মেয়েকে বিয়ে করেছে, এখানে অবাক করে কি আছে? আর রোদ ভাইয়া ডাকাটা ফার্স্টলি ওর অভ্যাস, কাজ করতে সময় লাগছিল। তাছাড়া তোর সামনে আমি ওকে ভাইয়া ডাকার জন্য ধমক দিয়েছি। তোর ব্যাপারটা ভাবা উচিত ছিল। সাহেল ভাইয়া ব্যাপারটা নিতে পারছেন না, হয়তো আরো কিছু বলতেন, বাট ওনার বাবা মায়ের জন্য পেরে উঠলেন না। সরি ভাইজান, সাহেলের বোকামের জন্য না জেনে এমন একটা বিশ্রী কাজ করার জন্য আমরা খুবই লজ্জিত। সাহেল চলো। কিন্তু মা, সাহেল, তোমার মা ঠিকই বলেছে, চলো এখন থেকে, অনেক নাটক হয়েছে আর নয়।
সাহেল ভাইয়া ওনার বাবা মাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বেশ কয়েকবার সরিও বলেছেন আঙ্কেল আন্টি। আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। কি থেকে কি হয়ে গেল কিচ্ছু বুঝতেই পারলাম না আমি। আমার লাইফ স্টার জলসার নাটক হতে হতেও বেঁচে গেছে, থ্যাংক গড। তবে আমার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে ক্রমাগত। সাহেল ভাইয়াকে আগে ব্যাপারটা বলে দিলে আজ হয়তো এই পরিস্থিতি ক্রিয়েটই হতো না। কিছুক্ষণের মধ্যে মামুনি খাবারের জন্য ডাক পাঠালেন। আমিও বাধ্য মেয়ের মতো শুভ্রর পাশে গিয়ে বসে পড়লাম। খানিক পর বড় খালামুনিও খেতে এলেন। আমাকে দেখেই বলে উঠলেন, কি মেয়ে রে বাবা! আরে বাড়ির বউয়ের যোগ্যতা আছে নাকি এই মেয়ের? কই সবাইকে খাবার সার্ভ করবে তা না, সবার আগে কবজি ডুবিয়ে খাচ্ছে। বেহায়া মেয়ে কোথাকার! ওনার কথায় খাবারটা গলায় আটকে গেল। এতটা বাজে ভাবে এর আগে কেউ বকেনি আমায়। এত খারাপ লাগছিল কি বলবো। আজ মনে হচ্ছে শ্বশুরবাড়ি আছে, খাবার নিয়েও যেখানে খোঁটা শুনতে হয়। আগে তো মনে হতো মা আর মামুর কাছে আছি, সব আবদার গ্রান্টেড। রানু, কি দেখে এই মেয়েকে বিয়ে করে এনেছিস শুনি? পড়ালেখার নামে বাইরে ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে, তাই তো ছেলেরা বাড়ি বয়ে চলে আসে। সরি দুলা ভাই, কিছু মনে করবেন না। ভাগ্নি বিয়ে করিয়ে এনেছেন বলে মাথায় তুলে রাখতে হবে নাকি? কবে কোন ছেলের সাথে ভেগে যায় কে জানে। বড় বউটা তো তাও বংশের আলো আনতে চলেছে, এর তো কোনো খবরই নাই। বিয়ে তো একসাথেই হয়েছে, তাহলে সমস্যা কই? কে জানে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা আছে কিনা। আমার বৌমা হলে তো পিটিয়ে ঠিক করে ফেলতাম। আর শুভ্র, তোকেও বলি হারি যায়। এত কিছু হলো আর বউকে কিছুই বললি না। আমার রাজ হলে তো এতক্ষণে কানে কপালে চড় লাগাতো। ওনার কথাগুলো শুনে মরে যেতে ইচ্ছে করছিল। বাবা মায়ের কথা মনে হচ্ছে খুব। আজ নিজের বাড়ি থাকলে হাজারো প্রতিবাদের স্বর উঠে যেত। আর চোখে আপুর দিকে তাকালাম। আপু এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে আছে, ঠোঁট দুটো কাঁপছে, বুঝতে পারছি রেগে আছে। আপুকে আমি সবসময় দেখেছি নিজের অপমানে মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু আমাকে কেউ একটা কথা বললে সে সিংহী রূপ ধারণ করে। আর ভাইয়া থাকলে তো এতক্ষণে লঙ্কা কাণ্ড শুরু করে দিত, কিন্তু আজ আপু নিজের রাগকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই যে শ্বশুরবাড়ি বলে কথা, বোধে তো বোবা হয়েই থাকতে হবে। এত কিছু শোনার পরেও এখানে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। যে কোনো সময় চোখে জমে থাকা পানিগুলো ঝরে পড়তে পারে। একবার শুভ্র দিকে তাকিয়ে উঠে গেলাম। শুভ্র আপন মনে খাচ্ছে, তার কোনো ভাবান্তর নেই। আমি উঠে দাঁড়াতেই উনি আমার হাত ধরে ফেললো, সামনের দিকে তাকিয়ে বলল, খাবার কমপ্লিট করে যাও। আমি ওনার দিকে করুণ চোখে তাকিয়ে আছি, যার অর্থ এই, প্লিজ যেতে দিন আমায়। আর সহ্য করতে পারবো না আমি। ছেলে মেয়ের রক্তাক্ত করে দিন, তবু এইভাবে মানসিক দিক দিয়ে খুন করবেন না আমায়, দোহাই লাগে। উনি আমার দিকে একটাবার তাকালেন না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি এবার আমায় টেনে চেয়ারে বসিয়ে দিয়ে পা দিয়ে আমার চেয়ারটা ঘুরিয়ে নিজের দিকে টেনে নিলেন। নিজের প্লেটটা সরিয়ে রেখে আমার প্লেটটা হাতে তুলে নিলেন। টলমলো চোখে অনেকটা অবাক হয়েই ওনার কাণ্ড দেখছি। কি করতে চাইছেন উনি? সবার সামনে আবার অপমান করবেন না তো? উনি খাবার তুলে আমার মুখের সামনে ধরে বললেন। হা করো। আমি চুপচাপ বসে আছি। আমাকে চুপ থাকতে দেখে আবারও শান্ত গলায় বললেন, হা করো রোদ। আমার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। খাবারটা মুখে নিয়ে কান্না ভেজা চোখে সবার দিকে আর চোখে তাকালাম। মামু আর মামনি মুখ টিপে হাসছেন। দিদার মুখটাও খুশিতে চিকচিক করছে। আপুর চোখে পানি। বোনের জন্য কিছু না করতে পারার কষ্ট হয়তো ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। খালামণির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। উনি পারলে যেন আমায় খেয়ে ফেলে। ওনার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। শুভ্রর কাজে সে মোটেও সন্তুষ্ট নয়। উনি আবারও ওনার মুখ খুললেন। শুভ্র, তোর মধ্যে পুরুষত্ব কিছু আছে? কই বউকে দুটো চড় থাপ্পড় দিবি, তা না আদর করে খাওয়াচ্ছিস? ওকে তো দুদিন ভাত দেওয়াই বন্ধ করে দেওয়া উচিত। ওনার কথায় শুভ্র কোনো ভাবান্তর হলো না। উনি খুব যত্ন সহকারে আমায় খাইয়ে চলেছেন। ওনাকে দেখে মনে হচ্ছে আমাকে খাওয়ানোটাই এখন ওনার কাছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ। আমি মাথা নিচু করে খেয়েই চলেছি। আমাকে খাওয়ানো শেষ করে বাটিতে পানি নিয়ে আমার ডান হাত আর মুখটা ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে আবারও চেয়ারটা আগের মতো ঘুরিয়ে দিলেন। নিজের হাতটা পরিষ্কার করে মুচকি হেসে খালামণিকে বলে উঠলেন, তো কি বলছিলে বড় খালামণি? কি বলছিলাম মানে, তুই শুনিসনি? আবার বউয়ের সাথে প্রেম দেখাচ্ছিস? শুনবো না কেন, অবশ্যই শুনেছি। আমার বউয়ের এত এত সুনাম করলে আমি না শুনে পারি? আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি।
উনি বাঁকা হাসি দিয়ে বলে উঠলেন, খালামণি, আমার বউ কিন্তু বোবা না, কথা জানে। এর যে আমি বসে আছি, আমার রেসপেক্ট রাখতেই সে চুপ আছে। হাজার হলে আমার খালামণি আর ওর মামানির বোন, নয়তো এতক্ষণে তোমায় ধুয়ে দিত। আর যাই বলো না কেন, মা আমাকে অবলা মেয়ে দেখি বিয়ে করায়নি, বুঝলে? তুই আমাকে কথা শোনাচ্ছিস? এতক্ষণ শুধু তুমি শোনাইলা, আমি কিছু বলছি? এখন আমার পালা, তুমি চুপচাপ শোনো। তুমি শোনাবে আর আমি শুধু শুনবো, তা তো হয় না, তাই না? আমি ওনার কথা শুনে পরপর অবাক হচ্ছি, সবার রিয়াকশন দেখছি, আবার সবার কালো মুখ এখন বেশ স্বাভাবিক, বেশ মজা পাচ্ছে বলেই মনে হচ্ছে। উনি শরীর টেনে সোজা হয়ে বসে আবারও বলে উঠলেন, এই যে তুমি বললা যে আমার বউয়ের বউ হওয়ার যোগ্যতা আছে কি না, আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যে তোমার মধ্যে কোনো মেয়ের শাশুড়ি হওয়ার কোনো যোগ্যতা আছে কিনা। আর কি যেন বলছিলে, খাবার সার্ভ? আসলে আমায়, তোমার কি মনে হয় ওকে আমি খাবার সার্ভ করার জন্য বিয়ে করে আনছে? আমার তো মনে পড়ছে না এতগুলো সার্ভেন্ট থাকতে আমার বউ কেন খাবার সার্ভ করতে যাবে শুনে। আর বেহায়া কালামণি, আমি ওর মধ্যে বেহায়া টাইপ কোনো কিছুই কোনো কালেই দেখতে পাইনি, তবে তোমার মধ্যে এই জিনিসটা প্রবল। শুভ্র, আমি তোর খালামণি। সেটাই তো, তুমি আমার খালামণি, অথচ আমার বাচ্চা কেন হচ্ছে না সে নিয়ে পাবলিকলি আলোচনা করছ। পারলে নিশ্চয় বেডরুমে ঢুকে যেতে। রোদ এখনো পিচ্ছে একটা মেয়ে, বৌমনির সাথে ওর তুলনা কোনোভাবেই চায় না। আর বেবি নিব কি নিব না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাকে আমাদের অ্যাবিলিটি খুঁজতে আসতে হবে না। সরি টু সে, এটাকে আমি বেহায়াপনা ছাড়া আর কিছুই বলতে পারছি না। তারপর এলো আমার বউয়ের ক্যারেক্টার। বউ আমার, আর ক্যারেক্টার সার্টিফিকেট আমার তোমার থেকে নিতে হবে? স্ট্রেঞ্জ না? কারণ আমার বউয়ের ক্যারেক্টার সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। এখানে হাজার ছেলেকে দাঁড় করে দিলেও ও আমাকে ছাড়া অন্য কারো দিকে ফিরও তাকাবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর কোনো ছেলে যদি বাড়ি বয়ে এসে ওকে বিয়ের প্রস্তাব দেয়, তো এতে ওর কোনো দোষ আমি দেখি না, আর ছেলেটারও দোষ নেই। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যা এখন ক্লিয়ার। আর কি বলেছিলে, মারার কথা? ওকে মারবো? আর আমি? মারা তো দূরের কথা, কেউ ওর দিকে আঙুল তুলে দেখাক, পুরো হাতটাই ঘুরিয়ে দেব। আর আমি ওর গায়ে হাত তোলার প্রশ্ন ওঠে না। পারলে আমার বাচ্চা বউকে কলিজে ঢোকা রাখতাম। বউকে মারার মধ্যে না, তাকে ভালোবেসে আগলে রাখার মধ্যে আমি পুরুষত্বটা বেশি দেখি। ওই হিসেবে আমাদের খালুজনের কিন্তু পুরুষত্ব 0 লেভেলের। তোমাকে মারো তো দূর, আজ পর্যন্ত কাপাকাপি ছাড়া কথাই বলতে পারলো না, তাই নয় কি খালামণি? আমাকে অভ্র ভাইয়া ভেবো না যে আমার বউকে আমার সামনে চাথা বলবে আর আমি শুনে নেব। আমি শুভ্র, কথাটা মনে রাখো। তুমি আমার খালামণি বলে কিছু বললাম না। তোমার জায়গায় অন্য কেউ রোদের দিকে আঙুল তুললে তাকে মাটিতে পুঁতে ফেলতে দুবার ভাবতাম না আমি। বি এ মাদার, নট এ মাদার ইন ল। নিজের ছোট বোন থেকেও তো শিখতে পারো। এই হলো আমার মা, যাকে দেখলে তার প্রতি সম্মান প্রতি মুহূর্তে বাড়ে, কমে না। এই যে রোদকে এত কিছু শোনালে, রোদের আগে চোখে জল আমার মায়েরই এসেছিল। একেই বলে মা। ওনার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম, আর চোখ থেকে অনর্গল পানি ঝরছিল। হ্যাঁ, এটাই আমার স্বামী। আই এম প্রাউড ফর হিম। হি ইজ আ পারফেক্ট ম্যান, দ্য রিয়েল ম্যান। মা, আমার অফিস আছে, আমি আসছি। রোদ, তুমিও চলো। কথাটা বলেই উঠে দাঁড়ালেন উনি। সিঁড়ির দিকে এগিয়ে গিয়েও পেছন ফিরে বলে উঠলেন, খালামণি, তুমি আমার বউ আর আমার ফ্যামিলি থেকে দূরে থেকো। তোমার জন্য উইদাউট রিজন আমার ফ্যামিলি মেম্বার কষ্ট পাবে, তা আমি মেনে নেব না। আর হ্যাঁ, মনে রাখো বৌমণি, মনে রাখো বৌমণি কিন্তু আমার বোনের থেকে কোনো অংশে কম না। আমি ওনার যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। এ মানুষটার ক্যারেক্টার এখন আমি বুঝে উঠতে পারছি না। এখানে বসে থাকা সবার মনে ওনার জন্য হয়তো সম্মানবোধটা 1000 গুণ বেড়ে গেছে, আর আমার মনে ওনার জন্য ভালোবাসাটা প্রচণ্ড রকম ভালোবাসি। এই লোকটাকে আমি বিছানায় পা গুটিয়ে বসে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর উনি ঘরময় ঘুরে অফিসের জন্য তৈরি হচ্ছেন। কখনো চুল তো কখনো টাই ঠিক করছেন, ঘড়ি পরছেন, ফাইল গোছাচ্ছেন। আমি সবসময় ওনার প্রতিটা মুভমেন্টের প্রেমে পড়ে যাই। আচ্ছা, উনি কি জানেন আমি যে মিনিটে 10 বার করে ওনার উপর ক্রাশ খাই? মাঝে মাঝে মনে হয় এই ছেলেটাকে জুস বানিয়ে খেয়েই নিই, শান্তি লাগলেও লাগতে পারে। হঠাৎই উনি আমার সামনে এসে দাঁড়ালেন, শার্টে হাতা ফোল্ড করতে করতে বলে উঠলেন, হোয়াট হ্যাপেন্ড রোদ? এভাবে তাকিয়ে আছো কেন? আই লাভ ইউ। আমি এমন কিছু বলবো তা হয়তো উনি কোনো কালেই ভাবেননি। অনেকটা ভেবা চাকা খেয়ে আমার দিকে তাকালেন। কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। আপনি এত কিউট কেন? এবার আর উনি দাঁড়ালেন না। চরম অস্বস্তিটা কাটিয়ে উঠতে না পেরে
অফিসে লেট হচ্ছে বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমাকে যে সাথে নেবেন সেটাও ভুলে গেলেন। তো কি আর করা, কোনো রকম ব্যাগটা নিয়ে আমিও ছুটলাম তার পিছু পিছু। কি ব্যাপার, আমি রেখে চলে যাচ্ছেন কেন? ভুলে গিয়েছিলাম, গাড়িতে ওঠো। উনি এক মনে গাড়ি চালাচ্ছেন, হঠাৎই কি মনে করে গাড়ি থামিয়ে দিলেন? কি ব্যাপার, থামালেন কেন? যাব না, অফিস যাব না আজ। আপনি না গেলে নাই, আমাকে তো অ্যাটলিস্ট কোচিংয়ে দিয়ে আসুন, লেট হচ্ছে আমার। তুমি তো আরও যাবে না। হোয়াট? কিন্তু কেন? আমার আজ কোচিংয়ে এক্সাম আছে, সারা রাত পড়েছি, কাল এক্সাম তো দিবই আমি। আপনি ড্রপ না করলে আমি একাই চলে যাব। কথাটা বলে গাড়ির দরজা খুলতে যাব, তখনই উনি আমার হাতটা চেপে ধরলেন। এই বেচে, আমার কথা মাঝে মাঝে শুনে নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এত জেদ কেন তোমার? যাবে না মানে যাবে না, বেশি কথা বললে কানের নিচে দুইটো দেব। জানতাম, আই নিউ ইট। সব ছেলেরা একই টাইপ হয়, খালামণির সামনে হিরো সেজে এখন একা পেয়ে আবার মারতে চাইছেন। আমার কথায় উনি হাতটা আরো জোরে চেপে ধরে আমাকে আরো কাছে টেনে নিয়ে রাগী গলায় বলে উঠলেন, আমার বউ, আমি এর ছোলে মারবো, এর ছোলে আদর করবো, তোমার সমস্যা কি? জীবনে আদর করেছেন, মারতেই তো পারেন শুধু। ওই হিসেবে আমিও আপনার সাথে যা ইচ্ছে তাই করতেই পারি, আমার হাজবেন্ড বলে কথা। আদরটা না হয় আমিই করে দিই। চোখ টিপে কথাটা বলেই ওনার চমচমের মতো গালটাতে একটা টাইট কিস দিয়ে দিলাম। উনি হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন, রাগে চোখে কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেলেন। কোনো রিয়াকশন না দিয়ে আবারও গাড়ি ড্রাইভ করায় মনোযোগ দিলেন। ওনার কপাল কুঁচকে আছে, মনে হচ্ছে বেশ টেনশনে আছেন উনি। আচ্ছা, আমরা হঠাৎ ফিরে যাচ্ছি কেন, কোনো সমস্যা? খুব বড় সমস্যা। তুমি যদি সত্যি হারিয়ে যাও আমার থেকে, নীলি কি বোঝাতে চাইলো আমায় তোমার বিপদ? না, বিন্দু মাত্র রিস্ক আমি নিতে চাই না আমার পিচ্ছিটাকে নিয়ে। কি বিড়বিড় করছেন, জোরে বলুন না, কি হারিয়ে যাবে? রোদ, কিছুদিন তুমি কোচিং যাবে না। কোচিং লেকচার শিট আর কোয়েশ্চেন পেপার বাসায় এনে দেব, বাসায় বসিয়ে পড়াশোনা করবে। কিন্তু কেন? এত প্রশ্ন করবে না রোদ, যা বলছি তাই করবে, ব্যাস। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে উনি টাই খুলছেন আর আমি সন্দেহ ভরা চোখে ওনার দিকে তাকিয়ে আছি। আমি কোচিংয়ে কেন যাব না, কি চলছে ওনার মাথায়? ভাবতে ভাবতেই ওনার হাতের তিলটার উপর চোখ পড়লো আমার। তিলটা ওনার হাতের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। কি আলতো হাতেই না টাই খুলছেন। টাইও বুঝি যে কোনো টাইমে প্রেমে পড়ে যাবে। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আয়নার ভেতর দিয়ে চোখ ইশারা করে বোঝালেন, কি হয়েছে? আমি টাই বাঁধতে পারি না। তো তোমাকে টাই বাঁধতে শিখতে কে বলেছে? না, আপনি শাড়ি পরাতে পারেন, সো আমার টাই বাঁধতে পারাটা উচিত, তাই না? তোমাকে কে বললো আমি শাড়ি পরাতে পারি? পারেন না? অবভিয়াসলি নট। এসব ফালতু জিনিসের জন্য আমার টাইম নেই। অযথা শাড়ি পরা শিখতে যাবো কেন? অবাক হয়ে বললাম, কি ছেলে হয়ে আপনি শাড়ি পরাতে পারেন না? কেন, ছেলে হওয়ার পেছনে শর্ত জুড়ে দেওয়া আছে নাকি যে ছেলে হতে হলে শাড়ি পরা শিখতে হবে? না, তা নয়, সব ছেলেরা, আই মিন মোস্ট অফ দ্য বয়েজ বউয়ের সাথে রোম্যান্স করবে বলে লুঙ্গি পরা শেখার আগে শাড়ি পরা শিখে যায়। আমি ওই মোস্ট অফ দ্য বয়েসের মধ্যে পড়ি না। তাছাড়া রোমান্স করতে হলে শাড়ি খুলে করবো, পরে করতে যাবো কেন? ছি, আপনি এমন চিপ টেপ কথা কেন বলছেন? যা সত্য তাই বললাম, এখানে ছির কি দেখলে? আমি আর কিছুই বললাম না, কে জানে আবার কি বলে বসে। হঠাৎই উনি কাগজে মোড়ানো বড় সড়ো কিছু একটা আবার হাতে ধরিয়ে দিলেন, যা ধরে রাখতে বেশ হিমশিম খেতে হচ্ছে আমায়। ভ্রুকুচকে অবাক চোখে বলে উঠলাম, এটা কি? হ্যাপি বার্থডে। কি? আজ কত তারিখ? জুলাইয়ের 1 তারিখ। বাট আমার জন্মদিন তো জুনের 1 তারিখ। তো 1 তারিখে তো নাকি? তাতে কি, মান্থ তো আলাদা। আচ্ছা, তুমি হ্যাপি বার্থ মান্থ বলো নাকি হ্যাপি বার্থডে বলো? বার্থডে অবভিয়াসলি। তাহলে মান্থে কনসেন্ট্রেট না করে ডেতে কনসেন্ট্রেট করো। সত্যি তো, ওনার কথায় লজিক আছে। শুধু শুধু মান্থে কনসেন্ট্রেশন করে কি লাভ? কথাগুলো ভাবতে ভাবতে হাতের জিনিসটার উপর চোখ পড়লো। কাগজটা সরিয়ে ভেতরে জিনিসটা দেখে অবাক হতে বাধ্য হলাম। এটাকে আমাদের দুজনের ক্যান্ডেড পিকও বলা যায়। ছবিটা বিয়ের আগের, রুমাপুর বিয়েতে। উনি দাঁত কেলিয়ে হেসে আমার লম্বা বেনি ধরে টানছেন আর আমি কাদো কাদো হয়ে ভ্রু কুচকে ঠোঁট উল্টে ওনার দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছি। পিকটা এত কিউট হয়েছে বলার বাইরে। কিন্তু এই পিকটা কখন তোলা হয়েছে? এই পিক কখন তুলেছেন? অবাক চোখে জিজ্ঞেস করলাম তাকে। আমি না, নীলি তুলেছিল রুমু ভাবির বিয়েতে। নীলির ফটোগ্রাফির শখ ছিল, ছবিটা ওর কাছে বেশ কিউট লাগতো। ছবিটা আসলে অনেক কিউট, আর তোমার কিউট ফেস।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।